আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বন্ধুরা, এই ভিডিওতে আমি ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের 2023-24 সেশনের ইংরেজি অংশের প্রশ্নটি নিয়ে আলাপ করব। প্রশ্ন সলভ করার শুরুতে অবশ্যই আমরা বলে রাখি, প্রশ্ন আমরা সলভ করার সময় প্রশ্নের উৎস যাচাই করব এবং কোন অপশনটা কেন হয়েছে, বাকিগুলো কেন হয়নি সেটাও যাচাই করার চেষ্টা করব। তো চলো বন্ধুরা শুরু করি। এখানে আমরা দেখতে পাই প্রথম প্রশ্নে she likes dash adventure books। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাই অপশন এ তে রিডস রয়েছে, অপশন বি তে রিডিং রয়েছে, অপশন সি তে টু রিডিং রয়েছে, অপশন ডি তে রিড রয়েছে। সো এই প্রশ্নটা দেখলে আমরা প্রশ্নের উৎস সম্পর্কে আইডিয়া করতে পারি। এটি একটি ভার্ব রিলেটেড কোশ্চেন, যা আমরা রাইট ফর্ম অফ ভার্বের অংশে পড়ে থাকি। তো এখানে কোনটা উত্তর হবে? তো এই ধরনের প্রশ্নের উত্তর আমাদের যদি করতে হয়, তাহলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে, একটা সিম্পল সেন্টেন্স অথবা একটা ক্লজে একটা মাত্র সাবজেক্ট বসবে আর একটা মেইন ভার্ব বসবে। এই একটা মেইন ভার্ব বসে তারপরে আমরা আইএনজিও বসাতে পারবো, ইনফিনিটিভও বসাতে পারবো, ভি3ও বসাতে পারবো। সেটা আমাদের বিভিন্ন অবস্থার উপর নির্ভর করবে। তো এখানে আমরা দেখি কোনটা উত্তর হবে। আমরা অলরেডি লিখে রেখেছি উত্তর হচ্ছে বি। এখন কথা হচ্ছে বাকিগুলো কেন উত্তর হয়নি। অপশন এ কে আমরা উত্তর হিসেবে নিতে পারিনি, কারণ কি? কারণ হচ্ছে আমরা দেখতে পাই শূন্যস্থানের ঠিক আগে লাইকস যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে এই বাক্যের মেইন ভার্ব। আর লাইকস যেহেতু অলরেডি একটা মেইন ভার্ব হয়ে গেছে, তাই এখানে আর কোনো মেইন ভার্ব বসবে না। অপশন এ তে আমরা দেখতে পাই মেইন ভার্ব আছে, অপশন ডি তে আমরা দেখতে পাই মেইন ভার্ব আছে, তাই এখানে অপশন এ এবং ডি উত্তর হবে না। এরপর আমাদের বাকি আছে অপশন বি এবং সি। এখন আমরা অপশন সি কে উত্তর করতে পারছি না, কেন? আর আমরা জানি টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসে না নরমালি। টু এর পরে ভার্বের এক নাম্বার রূপ রয়েছে। যেহেতু এখানে আমরা দেখতে পাই অপশন সি তে টু এর পরে ভার্বের সাথে আইএনজি বসিয়েছে, তাই এখানে আমরা সি কে উত্তর করতে পারছি না। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি। 2 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাই the boy was rewarded for his dash behavior। এই প্রশ্নের উৎস কি? দেখো, এটা একটা কমপ্লিটিং সেন্টেন্সের বাক্য, অর্থাৎ চারটা শব্দ দেয়া আছে, কোন শব্দটা উত্তর হবে সেটা অর্থের উপর নির্ভর করেই বলতে হবে। তো অনেকেই এটাকে কমন দেখানোর চেষ্টা করেছে, এটা এক্স্যাক্টলি কমন নয়, এটা অর্থ দিয়ে বের করতে হবে। তো এখানে আমরা দেখি দ্য বয় ওয়াজ রিওয়ার্ডেড, বালকটিকে পুরস্কৃত করা হয়েছিল ফর হিজ ড্যাশ বিহেভিয়ার, তার আচরণের জন্য, তার কেমন আচরণের জন্য। তো এখানে আমরা দেখতে পাই অপশন এ তে গুড শব্দের অর্থ হচ্ছে ভালো, বি তে আমরা দেখতে পাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অপশন সি তে আমরা দেখতে পাই নিট, নিট অর্থ হচ্ছে পরিষ্কার, অপশন ডি তে আমরা দেখতে পাই প্রাউড, প্রাউড হচ্ছে গর্বিত। সো এখানে কোনটা অর্থ মানে অর্থের সাথে যায় সেটা আমি একটু দেখার চেষ্টা করি। আমরা যদি বলি বালকটিকে পুরস্কৃত করা হয়েছিল তার ভালো ব্যবহারের জন্য, সো এটা হতে পারে, এই জন্য আমরা এটা উত্তর নিয়েছি। অপশন বি তে আমরা দেখতে পাই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, বালকটিকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যথাযথ নয় এমন ব্যবহারের জন্য পুরস্কৃত করা হয়েছিল, সো এমনটা হতে পারে না। অপশন সি তে আমরা দেখতে পাই পরিষ্কার ব্যবহারের জন্য পুরস্কৃত করা হয়েছিল, এটা আসলে হতে পারে না। অপশন ডি তে আমরা দেখতে পাই গর্বিত ব্যবহার। সো অর্থের দিকে তাকালে আমরা বুঝতে পারি এখানে মূলত গুড শব্দটি অ্যাপ্রোপ্রিয়েট। সো কারেক্ট উত্তর হবে অপশন এ গুড। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য প্রজেক্ট। এটা কোথা থেকে এসেছে? এটাও মূলত রাইট ফর্ম ভার্বেরই একটা কোশ্চেন। আমরা এখানে দেখতে পাই শূন্যস্থানের আগে ইট ইজ হাই টাইম রয়েছে। এই ইট ইজ হাই টাইম এটার দুইটা রুলস আছে। একটা রুলস হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটা বসবে তার ফার্স্ট ইনডেফিনিট টেন্স বসবে। তো এখানে আমরা দেখি এই বিষয়টা আমি দেখি না। এখানে আমরা প্রথমে দেখতে পাই অপশন এ তে স্টার্ট রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সো এটা হতে পারে না, এখানে অপশন এ উত্তর হবে না। অপশন বি তে আমরা দেখতে পাই স্টার্টেড, ফার্স্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, এটা উত্তর হবে, আর এটাকে আমরা উত্তর নিয়েছি। অপশন সি তে আমরা দেখতে পাই স্টার্টিং রয়েছে, ভার্বের সাথে আইএনজি। মনে রাখতে হবে ভার্বের সাথে আইএনজি এবং তার পূর্বে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা কখনোই মেইন ভার্ব হয় না। অপশন ডি তে আমরা স্টার্টআপ রয়েছে, এটাও আসলে এখানে হবে না, সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি। 4 নম্বর প্রশ্ন আমরা দেখি হি ক্লাইম্বড টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন উইথ মাচ ডিফিকাল্টি। এই যে 4 নম্বর প্রশ্নটা রয়েছে এটাও মূলত কমপ্লিটিং সেন্টেন্স ভিত্তিক একটা কোশ্চেন। এটাও যদি আমরা উত্তর করতে চাই তাহলে আমাদের শব্দের অর্থ পাঠতে হবে।
শব্দের অর্থ পাড়া ছাড়া এটা আসলে ডিরেক্টলি উত্তর করা সম্ভব না। তো আমরা দেখি এখানে অপশন এ দেখি বেস। বেস মানে হচ্ছে ভিত্তি, এটা আমরা জানি। আমরা একটু বসিয়ে দেখি। সে চড়েছিল, হি ক্লাইম্ব, সে চড়েছিল টু দ্য ড্যাশ অফ দ্য মাউন্টেন। পাহাড়ের ভিত্তিতে চড়েছিল। পাহাড়ের গোড়ায় কেউ চড়ে না, ভিত্তি মিন্স গোড়া। সো পাহাড়ের গোড়ায় কেউ চড়ে না উইথ মাচ ডিফিকাল্টি, অনেক কষ্ট করে। সো এখানে অপশন এ উত্তর হবে না। অপশন বি তে আমরা দেখি বটম, তো পাহাড়ের নিচে কেউ চড়ে না, এটাও আসলে বি উত্তর হবে না। অপশন সি তে দেখতে পাই আমরা অ্যাবভ রয়েছে, অপশন ডি তে টপ রয়েছে। এখন দেখি আমরা ইজ এ অ্যাবভ আর টপ দুইটার অর্থই স্বাভাবিকভাবে ধরতে গেলে উপরে। এখন আমরা কোনটা উত্তর নিব, কেন আমরা অ্যাবভ কে নিব না, কেন আমরা উত্তর টপ কে নিব, সেটা আমরা একটু যাচাই করার চেষ্টা করি। অ্যাবভ শব্দটা সাধারণত প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়, তবে সেটা অনেক সময় নাও হতে পারে, এখানে সেটাই করা হয়েছে। সো অ্যাবভ শব্দের অর্থ উপরে, ঠিক আছে, কিন্তু অ্যাবভ শব্দটা বুঝায় কি, একটা থেকে আসলে আরেকটা উপরে। আর এখানে আসলে একটা থেকে আরেকটা উপরে বুঝায় এমনটা বোঝানো হয় নাই। সো এখানে আসলে অপশন সি কে আমরা উত্তর করতে পারছি না, এজন্য অপশন সি বাদ। তাহলে এখানে আমাদের উত্তর হবে অপশন ডি টপ। আর টপ মানে হচ্ছে চূড়া, কোনো একটা জিনিসের একদম উপরের ভাগকে বোঝানো হচ্ছে চূড়া। সো এই জন্য আমরা বলতে পারি সে আরোহণ করেছিল পাহাড়ের চূড়ায় উইথ মাচ ডিফিকাল্টি, অনেক কষ্ট করে। অ্যাকচুয়ালি কষ্ট করে মানুষ একদম পাহাড়ের চূড়ায় উঠে। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন ডি। এর পরের প্রশ্ন আমরা দেখতে পাই দ্য গিফট ওয়াজ wrapped ড্যাশ ব্লু পেপার। তো এই প্রশ্নটা কোথা থেকে এসে, আমরা অপশনগুলোর দিকে তাকালেই বুঝতে পারি। অপশন এ তে আমরা দেখতে পাই বাই রয়েছে, অপশন বি তে অন রয়েছে, অপশন সি তে ইন, আর অপশন ডি তে অ্যারাউন্ড। তো এটা মূলত প্রেপোজিশন ভিত্তিক একটা কোশ্চেন। এখন আমরা জানি প্রেপোজিশন থেকে কোশ্চেন আসে, অ্যাপ্রোপ্রিয়েট থেকে হতে পারে, তারপরে হচ্ছে প্রেপোজিশনের মৌলিক ব্যবহার থেকে হতে পারে। সেটা আমরা কিভাবে বুঝবো, এই যে আমরা দেখি শূন্যস্থানের আগে র‍্যাপ ওয়ার্ডটা রয়েছে, এই যে র‍্যাপ ওয়ার্ডটা রয়েছে, এই র‍্যাপ ওয়ার্ডটার সাথে ইন অ্যাপ্রোপ্রিয়েট আকারে বসে। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন সি। তো এটা মূলত আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। একটা কথা বলে রাখি, তোমরা যারা ইউনিভার্সিটি প্রিপারেশন নিবে তোমরা অবশ্যই ইন্টারমিডিয়েটেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবা, এতে তোমার ইন্টারমিডিয়েট এবং ভার্সিটি একই সাথে কভার হয়ে যাবে। 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই মাই মাদার ইজ ইনডিফারেন্ট ড্যাশ পলিটিক্স। এটাও মূলত প্রিপোজিশন ভিত্তিক একটা কোশ্চেন। এটা কোথা থেকে হয়েছে, এটা আমরা দেখি শূন্যস্থানের আগে ইনডিফারেন্ট রয়েছে, আর ইনডিফারেন্টের সাথে একটা টু অ্যাপ্রোপ্রিয়েট আকারে বসে, এই জন্য এখানে উত্তর হবে টু, অপশন বি। ইনডিফারেন্ট টু অর্থ হচ্ছে উদাসীন। মনে রাখতে হবে এখানে আসলে লজিক খুঁজে তেমন কোনো একটা উপকার হবে না, এখানে মূলত মুখস্থের উপরে চালাইতে হবে। 7 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাই রুমা ওয়াজ শকড ড্যাশ হার ফ্রেন্ডস কন্ডাক্ট। তো এটাও মূলত অ্যাপ্রোপ্রিয়েটেরই একটা কোশ্চেন। এখানে উত্তর হবে হচ্ছে অপশন এ এট। শক এট মিন্স হচ্ছে বিস্মিত হওয়া, আশ্চর্যান্বিত হওয়া। সো কারেক্ট উত্তর হবে অপশন এ এট। চলো 8 নম্বর প্রশ্নটি পড়ি। দ্য মিটিং ড্যাশ পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার। এই প্রশ্নটা প্রথমে আমরা যাচাই করব কোথা থেকে নেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখতে পাই শূন্যস্থানে ঠিক পরে পোস্টপোন ভার্ব রয়েছে। সো অপশনগুলোর দিকে তাকালেই বোঝা যায় এটি মূলত ভার্ব রিলেটেড একটি কোশ্চেন, যেটাকে আমরা রাইট ফ্রম ভার্ব নামেও চিনি। সো এখানে আমরা কোনটা উত্তর করব, অপশন এ তে আমরা দেখতে পাই টু বি রয়েছে, অপশন বি তে আমরা দেখতে পাই হ্যাজ বিন রয়েছে, অপশন সি তে ওয়্যার রয়েছে, অপশন ডি তে উইল রয়েছে। এখন আমরা অপশন বি কে উত্তর নিয়েছি, বাট বাকিগুলোকে কেন নিইনি এবং অপশন বি কে কেন চুজ করলাম সেটা আমরা দেখব। শূন্যস্থান ঠিক পরে আমরা দেখতে পাই পোস্টপোন রয়েছে। এই যে পোস্টপোন ওয়ার্ডটি, এটি হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। এখন ভার্বের 3 নম্বর রূপ কখনোই একা একা মেইন ভার্ব হয় না, তার পূর্বে অক্সিলারি ভার্ব থাকতে হয়। তো এখানে আমরা দেখতে পাই অক্সিলারি ভার্ব আছে কিনা। অপশন এ তে অক্সিলারি ভার্ব হিসেবে নাই, এটা মূলত একটা ইনফিনিটিভ, সো এটা উত্তর হবে না। অপশন বি তে আমরা দেখতে পাই হ্যাজ বিন রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভের ক্ষেত্রে উত্তর হতে পারে। অপশন সি তে আমরা দেখতে পাই ওয়ে রয়েছে। এখন দেখো সাবজেক্ট হচ্ছে দা মিটিং, মিটিং সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তার সাথে ওয়্যার বসে না। এরপর আমরা দেখতে পাই অপশন ডি তে উইল রয়েছে। এই উইল এর পরে কখনোই আমরা ভার্বে 2 3 4 डायरेक्टली বসতে দেখব না। সো এখানে আসলে আমাদের এ সি ডি এটাকে আমরা কোনোভাবে উত্তর করতে পারছি না, এখানে উত্তর হবে অপশন বি। 9 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাই দা পুলিশম্যান ড্যাশ দা থিপ আফটার এ ব্রিফ চেজ। এই অপশনগুলো দেখে আমরা এটাও বুঝতে পারি এটা মূলত রাইট ফ্রম ভার্বের একটা কোশ্চেন। তো আমরা অপশন এ বি সি ডি কে যথাক্রমে যাচাই করি, তারপর আমরা দেখি কেন আমরা অপশন বি কে উত্তর নিলাম এবং বাকিগুলোকে কেন বাদ দিলাম।
অপশন এ তে দেখি আমরা ক্যাচ শব্দটি রয়েছে। ক্যাচ শব্দটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে পারে। এখন দেখি আমরা সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশম্যান, এটা একটা সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার তাই ক্যাচ হবে না। এখানে যদি ক্যাচেস হতো তাহলে উত্তর হওয়ার একটা সম্ভাবনা থাকতো। অপশন বি তে আমরা দেখতে পাই কট, ফার্স্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সে এটা হতে পারে, এটাকে আমরা উত্তর নিলাম। বাকিগুলোকে কেন নিইনি সেটা আমরা দেখি। অপশন সি তে আমরা দেখতে ইজ কট আছে। দেখো এম ইজ আর কট, এটা বলতে একটা প্যাসিভ স্ট্রাকচার, আর এখানে আমরা দেখতে পাই সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশম্যান, পুলিশম্যান ধরতে পারে, সো এখানে আসলে প্যাসিভ হওয়ার চান্স নাই, এইজন্য অপশন সি বাদ। অপশন ডি তে আমরা দেখতে পাই ক্যাচিং রয়েছে, ভার্বের সাথে আইএনজি অক্সিলারি ভার্ব ছাড়া কখনোই মেইন ভার্ব হতে পারে না, এইজন্য অপশন বি বাদ। সো এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি কট। 10 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ অ্যানিহিলেট। তো এটা হলো তো একটা মুখস্থ ভিত্তিক কোশ্চেন। এই ধরনের কোশ্চেনের উত্তর পারতে হলে অবশ্যই আমাদেরকে যথেষ্ট পরিমাণ সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে হবে। তো এখানে প্রথমে আমরা দেখি অ্যানিহিলেট অর্থ কি। অ্যানিহিলেট মানে হচ্ছে ধ্বংস করা, শেষ করা, এই টাইপের কিছু। তো অপশন এ তে ইনহেল মানে শ্বাস গ্রহণ করা, অপশন বি তে ডেস্ট্রয় মানে ধ্বংস করা, অপশন সি তে আমরা দেখতে পাই এন্টারটেইন মানে আনন্দ করা, অপশন ডি তে মানে ফরওয়ার্ড এগিয়ে নেওয়া। সো এখানে আসলে অর্থের দিকে তাকালে অটোমেটিক্যালি বোঝা যায় যে এখানে উত্তর হবে অপশন বি ডেস্ট্রয়। 11 নম্বর প্রশ্নটা আমরা দেখতে পাই which one of the following pairs is similar in relationship to pen ink। এই কোশ্চেনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এই কোশ্চেনটা মূলত অ্যানালজি থেকে নেওয়া হয়েছে। অ্যানালজির এই কোশ্চেনটা অবশ্যই তোমরা ভালো করে সলভ করবে, কারণ বরাবরই সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অ্যানালজি থেকে কোশ্চেন এসে থাকে। সো চলো আমরা সলভ করি। পেন ইঙ্ক, এই যে পেন কলম আর ইঙ্ক মানে কালি, তো এখানে আমরা দেখতে পাই কালি কোথায় আছে? কলমের ভিতরে। দ্যাট মিন্স হচ্ছে কলমের ভিতরে কালি আছে। এখন আমরা মিলাবো। দেখো এখানে আমরা দেখি ওয়ার্ডস, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ। শব্দ কি ডিকশনারির মধ্যে আছে নাকি ডিকশনারি শব্দের মধ্যে আছে? দেখো যদি এমনটা হতো ডিকশনারিকে উল্টে আমরা সামনে নিয়ে আসতাম, ওয়ার্ডস থেকে পরে নিয়ে যেতাম, তাহলে এটা উত্তর হয়ে যেত। সো এখানে আসলে অপশন এ উত্তর হচ্ছে না। অপশন বি তে আমরা দেখতে পাই ফন্ড, ফন্ড মানে হচ্ছে পুকুর, পুকুরের ভিতরে কি আছে? ফিশ আছে। সো এটা মিলে এজন্য হয়ে গেছে। এজন্য অপশন সি তে আমরা কি ওয়াটার, ওয়াটার ভিতরে কিন্তু ক্লাউড নেই, ক্লাউডের ভিতরে ওয়াটার নাই। সো এখানে অপশন সি মিলছে না। অপশন ডি তে দেখতে পাই আমরা কোচ, আর তারপরে পাশে দেখতে পাই গোলকিপার। এখন আমরা দেখি গোলকিপার কোচের ভিতরে আছে নাকি? কোচ গোলকিপারের ভিতরে। সো এই অপশন ডি ও মিলছে না। এখানে কারেক্ট উত্তর হবে অপশন বি। শেষ প্রশ্ন আমরা দেখতে পাই দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিন্স। এই কোশ্চেনটা ফ্রেজ থেকে এসে। ফ্রেজ বরাবরই গুরুত্বপূর্ণ একটি টপিক ভার্সিটি অ্যাডমিশনের জন্য। সো তোমরা খুব ভালোভাবে টেক্সট বুকে যে ধরনের ফ্রেজ আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বে, পাশাপাশি বিগত সালে যে সকল ফ্রেজ এসছে সেগুলো খুব ভালো করে শেষ করে তারপরে পরীক্ষার হলে যাওয়ার চিন্তা করবে। তো এখানে আমরা দেখতে পাই ডাউন টু আর্থ, এই শব্দের অর্থ আমাদেরকে জানতে হবে। ডাউন টু আর্থ মানে হচ্ছে বাস্তববাদী হওয়া। এখন আমরা অপশন এ বি সি ডি তে একটু যাচাই করে দেখি। ক্লোজ টু নেচার মানে নেচারের নিকটবর্তী। সো এখানে অপশন এ উত্তর হচ্ছে না। অপশন বি তে আমরা দেখতে পাই সফট হার্টেড, কোমল। সো এখানে এটা উত্তর হচ্ছে না। অপশন সি তে দেখুন ডেড, এটা আসলে অর্থ হচ্ছে না। এখানে উত্তর হবে অপশন ডি রিয়েলিস্টিক মানে হচ্ছে বাস্তববাদী। তো সি ইউনিটের পুরো কোশ্চেনটা সলভ করার পর আমরা এতটুকু বুঝতে পেরেছি সি ইউনিটের কোশ্চেন মূলত তুলনামূলকভাবে ইজি হয়ে থাকে, কিন্তু এই কোশ্চেনগুলো বেশিরভাগই বেসিক লেভেলের কোশ্চেন হয়ে থাকে। তো তোমরা যারা সি ইউনিটের প্রিপারেশন নিবা অবশ্যই তোমরা এইচএসসি তে ইংলিশটা খুব ভালো করে পড়বে, তাহলে আশা করি তোমাদের জন্য এটা খুব বেশি একটা অন্তরায় হবে না। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝাতে পেরেছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।